আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের সকল ডিপার্টমেন্ট 4 নাম্বার ক্লাস, ঠিক আছে? সবাই একটু দেখো তো ক্লাসে জয়েন করো তো সবকিছু ঠিক আছে কিনা। সবাই ভালো আছো? ওকে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও আর তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আমরা বেশি কথা বলবো না, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। দেখি তো কে কে জয়েন করেছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উম্মে হাফসা, তামান্না শিকদার, আমার আছে জল, ওয়ালাইকুম আসসালাম। ওহি, ইমন, নমস্কার। তুষ্টি বণিক, ওকে। স্যার কিছু একটা সাউন্ড হচ্ছে, কি সাউন্ড হচ্ছে? ওকে স্যার, কিছু একটা সাউন্ড হচ্ছে, কি সাউন্ড হচ্ছে? না, সাউন্ড তেমন নাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা আলোচনা শুরু করে দিব। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা একটু শেয়ার করে দাও জলদি করে। আজকে কিন্তু তোমরা নতুন কিছু শিখবা। হ্যাঁ, আজকে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে নতুন একটা সিস্টেমে তোমরা শিখবা। এটা হয়তোবা তোমরা এসএসসি অথবা এসএসসি তেও এইরকম ইকুয়েশন হয়তোবা করো নাই। আর যদিও করে থাকো, এটা তোমাদের সিলেবাসের মধ্যে ছিল না। অনেক টিচার এটা করায় না, যদিও দুই একজন টিচার করায় থাকে, সেক্ষেত্রে হয়তোবা তোমরা ভুলে গেছো। এটা হচ্ছে একবারে ভিন্ন, এটা তোমাকে একটু নতুন করে শিখতে হবে। আজকে তোমাকে একটা নতুন নলেজ অর্জন করতে হবে। এটাকে আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম বলা হয়, যেটা আমরা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি যেটা বলতাম, অবিরত মজুদ পদ্ধতি। আমি এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো সবাই একটু শুরুতে জয়েন করার জন্য সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও। আর তোমরা তোমাদের যে কলেজ মেসেঞ্জার গ্রুপগুলো আছে, সেই কলেজ মেসেঞ্জার গ্রুপগুলোতে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিও, বলেও যে ফ্রি ক্লাস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, সানজিদা নূর, রাশেদ, আচ্ছা, জলিল আসছো, তারপর হচ্ছে ইশিতা দেবনাথ, ইসমাইল হক, এস এস শামীম, সামি, সীমা সাহা আছে। ওকে, তাহলে ওকে, সবাই তাহলে জয়েন করে ফেলছো। ওকে, আমরা আজকে কথা বলে ফিরবো। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটা এখনো শেয়ার করো নাই, ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে? ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডসদের একটু মেনশন করে দিও। ওকে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের 4 নাম্বার ক্লাস। আমরা বিগত 3টা ক্লাস করেছি এবং আমরা অ্যাকাউন্টিং এর অনেক কিছুই আমাদের সমাধান হয়েছে, ঠিক আছে? এখন আমাদের আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে C4। এটা কিন্তু একাধিকবার অনেক বোর্ড প্রশ্নে আসছে। এটা এখানে আসছে তোমার অ্যাকাউন্টিং 2016, 10, এরপর হচ্ছে তোমার ফিনান্স 2016 আর সকল ডিপার্টমেন্ট 2010। তাহলে এখানে এই অঙ্কটা আরো বিভিন্ন তোমার বোর্ডে আসছে, তোমরা বোর্ড প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এখন এই অঙ্কটার মধ্যে ডিফারেন্সটা কি বা এখানের মধ্যে নতুনত্ব কি, ঠিক আছে? এখানে নতুনত্বটা কি দেখবো একটু। ওকে, যে এখানে নতুনত্ব দেখো, এখানে সবচেয়ে বিশেষ একটা বিষয় হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে যে সোল্ড গুডস ফর ক্যাশ 1 লাখ। এখানে দেখো কস্ট ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে? কস্ট ভ্যালু। দেখো এখানে অঙ্কটার মধ্যে দুইবার সেল হয়েছে, দুইবার, ঠিক আছে, দুইবার সেল হয়েছে, দুইবারই কি দেওয়া আছে? কস্ট দেওয়া আছে। তো তোমাদের সাথে
আমরা এতদিন যে জাবেদা করে আসছি অথবা যে ইকুয়েশন করে আসছি এটাকে বলা হয় পিরিয়ডিক। কি বলা হয়? পিরিয়ডিক সিস্টেম। বাংলাতে এটা তোমরা জানতে যে কালান্তিক মজুদ পণ্য। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে পারপিচুয়াল, এটাকে বাংলাতে বলা হচ্ছে নিত্য মজুদ অথবা অবিরত মজুদ। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এই টপিকের পরে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটাই হচ্ছে আমাদের পারপিচুয়াল সিস্টেমের জার্নাল। পারপিচুয়াল সিস্টেম জার্নাল অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 20 মার্কের প্রশ্ন তোমাদের আসবে, মানে বিশেষ করে যে আমরা আজকে যেটা নিয়ে একটু কথা বলবো। তো তখন এখন শোনো যে আমরা আজকে এই ইকুয়েশনটা কিভাবে সমাধান করা যায়, এই সিস্টেম হলে আমরা সেই বেসিকটা জাস্ট আমরা শিখবো। আর পারপিচুয়াল সিস্টেম জার্নাল অথবা পারপিচুয়াল সিস্টেম কি, হ্যাঁ, অথবা পারপিচুয়াল সিস্টেম কোথা থেকে আসছে, এটা কি আমেরিকান মেথড নাকি ব্রিটিশ মেথড, এইসব বিষয় নিয়ে আমরা এর পরের টপিকসে আমরা পারপিচুয়াল সিস্টেম চ্যাপ্টারে আমরা কথা বলবো। ঠিক আছে, তো তোমাদের আজকের বিষয়টা কি, যে বিষয়টা হচ্ছে যে যদি আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কখনো পারপিচুয়াল সিস্টেম অঙ্ক চলে আসে সেক্ষেত্রে আমরা কি করব। আরেকটা কথা বলে দেই, এই যে পারপিচুয়াল সিস্টেমের যে ম্যাথটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রতি বছরে কোনো না কোনো ডিপার্টমেন্টে আসে। ঠিক আছে, আর এটা কিন্তু কঠিন না। আমি করানোর পরে তুমি বুঝতে পারবে এটা একেবারে ইজি। ঠিক আছে, একেবারে কি ইজি। এখন একটু জাস্ট তোমাদেরকে আমি একটু বেসিক বলি, একটু জাস্ট বেসিক বলি। ঠিক আছে, একটু জাস্ট বেসিক গুলি খেয়াল করে একটু দেখো, তাহলে একটু তোমাদের মানে এই অঙ্কটা করতে সুবিধা হবে। একটু জাস্ট বলবো। ঠিক আছে, তো আমরা আগে যেটা করতাম ক্লাস 9-10-এ, সেটাকে বলা হয় পিরিয়ডিক সিস্টেম। ঠিক আছে, পিরিয়ডিক সিস্টেম। আমি তোমাদের জাস্ট এতটুকু একটু জ্ঞান দিব, বেশি না, যেন তোমাদের অঙ্কটা সহজ হয় বুঝতে। পারপিচুয়াল আর হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কি পারপিচুয়াল সিস্টেম। ঠিক আছে, তো এখানে ডিফারেন্সটা এতটুকু আমি বলে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যা কিছু নিয়ে বিজনেস করি, হ্যাঁ, যা কিছু নিয়ে আমরা বিজনেস করি সেটাকে আমরা কি বলি? পণ্য বলি। যা কিছু নিয়ে আমরা বিজনেস করি সেটাকে কি বলি? পণ্য। বুঝতে পারছো? আর এখানে হচ্ছে আমরা যেটা নিয়ে আমরা বিজনেস করব, এই পণ্যটাকে আমরা কি বলবো? পণ্য বলবো না, এটাকে আমরা সম্পদ মনে করি। কি মনে করি? সম্পদ মনে করি। ঠিক আছে, পণ্যটাকে আমরা কি মনে করি? সম্পদ মনে করি। তাহলে পিরিয়ডিক হচ্ছে ব্রিটিশ মেথড আর পারপিচুয়াল সিস্টেম হচ্ছে আমেরিকান মেথড। হ্যাঁ, তো ধরো তুমি আমরা যে কোনো কিছু নিয়ে বিজনেস করি সেটা নরমালি কিন্তু পণ্য। তো আমরা এই পণ্যকে ইংলিশে পণ্য ক্রয় যদি বলি সেটাকে আমরা বলি হচ্ছে পারচেজ। কি বলি? পারচেজ। ওকে, এটাকে নরমালি আমরা কি মনে করি? খরচ। কি মনে করি? এটাকে খরচ। তো পারচেজ গুডস অথবা পণ্য ক্রয় করা হলো ক্রয়, এটা সারা জীবন আমরা জানি এটা কি? খরচ। পণ্য ক্রয় কি? খরচ। বুঝতে পারছো? আচ্ছা, তো এই জন্য এই পিরিয়ডিক সিস্টেমে আমরা পণ্য যদি ক্রয় করতাম তখন আমরা যাওয়া দিতাম কি? যে ক্রয় হিসাব কি? ডেবিট, আর হচ্ছে তোমার নগদে কিনে নগদান ক্রেডিট, এরকম দিতাম। অথবা ইংলিশে আমরা দিতাম কি? পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু এই পারপিচুয়াল সিস্টেমে তুমি যে জিনিসটা নিয়ে বিজনেস করবা এটাকে মূলত পণ্য বলা যায় না, এটাকে সম্পদ বলা হয়। মানে এই পণ্যটাকে সম্পদ হিসাবে ধরতে হবে। তো পণ্যটাকে যখন সম্পদ ধরবা তখন এটাকে বলা হয় মজুদ পণ্য। কি পণ্য? মজুদ পণ্য। বুঝছো? মজুদ পণ্য। আর এটাকে ইংলিশে বলা হয় এই ক্ষেত্রে, পারপিচুয়াল সিস্টেমের ক্ষেত্রে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্সটা এতটুকুই, পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে খরচ ধরা হয় আর পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। আর এই সম্পদের নাম কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। জাস্ট এতটুকুই ডিফারেন্স তোমরা মনে রাখতে হবে। আজকে আমরা যে নিয়মটা করতেছি সেই নিয়মটাতে যদি কোনো পণ্য ক্রয় করা হয় সেটাকে আমরা কখনোই পণ্য ক্রয় বা খরচ মনে করব না, আমরা মনে করবো যে আমরা সম্পদ ক্রয় করেছি। বুঝতে পেরেছো? সবাই এতটুকু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে দাও। তামান্না শিকদার। আচ্ছা, তোমাদের যে প্রবলেম গুলো আছে এই তোমাদের বিগত অঙ্ক ক্লাসগুলোতে আমি সব প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সব প্রবলেম সলভ করে দেবো। এই ছোটখাটো একটু প্রবলেম ছিল, এতটুকুই। তো সবাই একটু ক্লিয়ার লিখতে হবে। এই ধারণাটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ম্যাথ করতে সমস্যা হবে। ম্যাথ করতে কি হবে? সমস্যা হবে।
তো পিরিয়ডিক সিস্টেমে আমি আবারও বলতেছি, পিরিয়ডিক সিস্টেম সবাই একটু ক্লিয়ার লিখতে থাকো, আমি দেখবো যে কার প্রবলেম আছে কিনা। পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে আমরা পণ্য যখন ক্রয় করি তখন এটাকে আমরা ইংলিশে পারচেজ বলি এবং পারচেজকে আমরা খরচ মনে করি। আর পারপেচুয়াল সিস্টেমে আমরা যখন পণ্য ক্রয় করি আমাদের মনে করে নিতে হবে যে পণ্যটা সম্পদ, আমরা সম্পদ ক্রয় করেছি। কি ক্রয় করেছি? সম্পদ ক্রয় করেছি। আবার বিক্রি করার ক্ষেত্রে আমাদের মনে করতে হবে যে আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পদ চলে গেছে। এভাবে তোমাকে কিন্তু অঙ্কটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে সবাই এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, সুমাইয়া, সুমি, তুমি হচ্ছে আজকে নিউ, সমস্যা নেই আপু। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে রেকর্ডেড আছে, তুমি পেজে মেসেজ করে পেয়ে যাবে। আর আমাদের সবাই কিন্তু এখনো অনেকে জানো না যে আমাদের এই প্ল্যাটফর্মে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সম্পূর্ণ বইটা ফ্রি পড়ানো হবে, এবং এটা কিন্তু ধারাবাহিক ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। একটা টপিক চলে গেছে, একটা টপিকের পরীক্ষা হয়ে গেছে, এবং আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে ইকুয়েশন, এটারও কিন্তু চ্যাপ্টার শেষে পরীক্ষা হবে। আর আমাদের কিন্তু সকল সমস্যা সমাধানের জন্য কি হবে? মেসেঞ্জার গ্রুপ কিন্তু রয়েছে। এবং তোমাদের যে ফার্স্ট ইয়ারে কারো ইকোনমিক্স আছে, কারো ফিনান্স আছে, সেগুলো কিন্তু আমাদের পেড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের পেড কোর্সে একদম নতুন করে লাইভ শুরু হবে 25শে মে। ঠিক আছে, সবাই কিন্তু ক্লাসের জন্য করে নিও। আচ্ছা, এখন তোমাদের কথা হচ্ছে যে আমি কিভাবে চিনবো স্যার কোনটা এই অঙ্কটাকে পারপেচুয়াল সিস্টেম নাকি পিরিয়ডিক সিস্টেম? মনে রাখতে হবে, যখন তুমি দেখবা যে সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে, সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে, তখন তুমি মনে করে নিবা, ধরে নিবা যে এটা কি ধরনের সিস্টেম? এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। ঠিক আছে, পারপেচুয়াল সিস্টেম। কি বললাম? যখন তুমি দেখবা যে সেলসের সাথে কস্ট দেওয়া থাকবে, অথবা অঙ্কের মধ্যে কোনো না কোনো ভাবে সেলসের যে আমরা যে টাকাটা আমরা সেলস করেছি সেটার একটা কস্ট ভ্যালু অথবা ক্রয় মূল্য অথবা খরচ মূল্য দেওয়া থাকবে, সেটাকে তখন আমরা বুঝে নিব যে অঙ্কটা কি কোন নিয়ম? পারপেচুয়াল সিস্টেম। তোমাকে কিন্তু বলে দিবে না যে এটা পারপেচুয়াল সিস্টেমের অঙ্ক। ঠিক আছে, তোমাকে দেখে বুঝতে হবে যে এটা পারপেচুয়াল সিস্টেম। তাহলে কি আমরা কিভাবে বুঝবো? আমরা যখন দেখবো যে সেলসের সাথে সোল্ড অথবা কি সেলসের সাথে আমরা যত টাকা সেলস করবো তার সাথে একটা কি কস্ট ভ্যালু অথবা ক্রয় মূল্য আমাদের এক্সট্রা ভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম যে এই অঙ্কটা এখন কি পারপেচুয়াল নাকি পিরিয়ডিক? বলো তো দেখি। এটা অবশ্যই কি পারপেচুয়াল সিস্টেম। এটা অবশ্যই কি পারপেচুয়াল সিস্টেম। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, যদি এটা পারপেচুয়াল সিস্টেম হয়, আমরা পণ্যকে কি মনে করব? সম্পদ মনে করব। পণ্যকে কি মনে করব? সম্পদ মনে করব। তাহলে আমরা পণ্যের নামটা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ কি? সংক্ষিপ্ত মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এই মার্চেন্ডাইজ যদি আমরা সম্পদ মনে করি, এই সম্পদের জন্য কি একটা গড় হবে সম্পদ পাশে নাকি হবে না? বলো তো দেখি। মার্চেন্ডাইজ যদি সম্পদ হয়, মার্চেন্ডাইজ যদি সম্পদ হয়, তাহলে এই মার্চেন্ডাইজ নামে কি এক সম্পদের পাশে একটা গড় আসবে নাকি আসবে না? একটু বলো তো দেখি। আচ্ছা, ওকে। তাহলে আমি বুঝিয়েছি, যারা জয়েন দেরিতে লেট, আমি সুন্দর করে বুঝিয়ে আসছি যে এটা সিস্টেমটা কেমন। ঠিক আছে, তো পারপেচুয়াল সিস্টেমটা তুমি ধরবা কিভাবে? যে পারপেচুয়াল সিস্টেমে তোমাদের কি থাকবে? সেলসের সাথে কস্ট ভ্যালু দেওয়া থাকবে। তাহলে তুমি মনে করবে যে এটা কি পারপেচুয়াল সিস্টেমের অঙ্ক, তোমাকে বলতে হবে না, তুমি নিজে থেকে করে নিবা। আরেকটা বিষয় হচ্ছে, পারপেচুয়াল সিস্টেমে শুধুমাত্র কি পণ্যকে সম্পদ মনে করা হয়। পণ্যকে কি মনে করা হয়? সম্পদ মনে করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এখানে পণ্যটা হচ্ছে সম্পদ, সেই জন্য আমাদের কি সম্পদের একটা গড় আসবে। সেই জন্য আমাদের কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে সম্পদ পাশে একটা গড় আসবে। তো আমাদের ইকুয়েশনের সিস্টেমে সবাই কিন্তু মাশাআল্লাহ বুঝতে পেরেছো। তাহলে আমাদের ইকুয়েশন সিস্টেমে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কতগুলো সম্পদ আছে, কতগুলো দায় আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। বের করার পরে আমরা কি করব? আমরা অঙ্কটা শুরু করে দিব। তাহলে আমরা প্রথমে কি সম্পদগুলো বের করি, দেখি এখানে কি কি সম্পদ আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো স্টার্ট বিজনেস বিগিনিং কত? ক্যাশ। তাহলে কত? ক্যাশ 1 লাখ টাকা। তাহলে ক্যাশ কি একটা সম্পদ? ওকে। তারপর হচ্ছে ইনভেন্টরি, এই যে এটাকে বলা হয় মজুদ পণ্য। মজুদ পণ্য কত আছে? 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা যদি মজুদ পণ্য হয়, এটা আমাদের জন্য কি সম্পদ। ঠিক আছে, ফার্নিচার, এটা কি সম্পদ। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি ইকুইপমেন্ট, এটা আমাদের জন্য কি সম্পদ। ওকে। পারচেজ অফ গুডস অন অ্যাকাউন্ট, এই যে আমরা অন অ্যাকাউন্ট বাকিতে একটা পণ্য কিনছি, বাকিতে কি কিনছি? পণ্য কিনছি। তো বাকিতে যদি আমরা পণ্য কিনি, এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, এটা আমাদের জন্য কি হবে? একটা দায়। আচ্ছা, তারপর হচ্ছে 3 মান্থস রেন্ট, এখানে 3 মাসের ভাড়া, 3 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, ওয়ার পেড ইন অ্যাডভান্স। তাহলে 3 মাসের ভাড়া যদি অগ্রিম পরিশোধ করা হয়, সেটা অবশ্যই কি একটা সম্পদ। তাহলে এখানে কি আমার প্রিপেড রেন্ট একটা সম্পদ আছে। আচ্ছা,
আর এখানে কি পারচেজ গুডস অন অ্যাকাউন্ট, আমরা পণ্য কিনছি বাকিতে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল। আর গুডস কিনা কি সম্পদ কিনা, সম্পদ কেনার জন্য আমি কিন্তু ঘর একটা তৈরি করেছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে সেলস, তো সেলস এ আমাদের ফর ক্যাশ, ক্যাশের সম্পদ তৈরি করেছি, এখানে আর কোনো সমস্যা নাই। আচ্ছা ফুল সেটেলমেন্ট, এখানে নতুন কোনো সম্পদ দেয় নাই। তারপর হচ্ছে কি সেলস অফ গুডস অন ক্রেডিট, আমরা বাকিতে পণ্য বিক্রি করেছি, এখানে একটা দানাদার আসবে, এটা একটা সম্পদ, ঠিক আছে। আচ্ছা তারপর আর কি আছে, আর নাই। তাহলে সম্পদ কয়টা বলে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে কয়টা হলো সম্পদ, ছয়টা সম্পদ হয়ে গেছে। তাহলে ছয়টা সম্পদ একটা দায়। এখানে টোটাল আমরা কয়টা সম্পদ পেলাম, ছয়টা। কি কি, ক্যাশ, ইনভেন্টরি যেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি একই কথা, ফার্নিচার দুইটা, ইকুইপমেন্ট হচ্ছে তিনটা, আর হচ্ছে ক্যাশ চারটা, আর প্রিপেড হচ্ছে পাঁচটা, আর হচ্ছে তোমার দেনাদার হচ্ছে ছয়টা। আর দায় কয়টা, শুধু অ্যাকাউন্টস পেয়াবল। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে কি আরো কারো কোনো প্রবলেম আছে? এখানে তো মনে হয় না মাশাআল্লাহ আর কারো কোনো প্রবলেম হবে, ঠিক আছে, এখানে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে আমরা এটা এখন সলভ করবো অঙ্কটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অঙ্কে চলে যাব। আমরা দেখলাম যে এখানে কয়টা সম্পদ আছে, আমাদের কয়টা সম্পদ আছে, ছয়টা। আমি আবারও বলতেছি, পারপিচুয়াল সিস্টেম তুমি কিভাবে চিনবা, সেলসের সাথে অবশ্যই কষ্ট দেওয়া থাকবে, তাহলে তুমি মনে করো যে এটা পারপিচুয়াল সিস্টেম। এবং পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়, পণ্য কিনা মানে সম্পদ কিনা, আবার পণ্য সেল করা মনে করে নিতে সম্পদ সেল করা। এতটুকু ধারণা নিয়ে তুমি অঙ্কটা করতে পারবা। আর প্লাস হচ্ছে বাকি যে যত ধরনের তোমার বেসিক আছে, যত ধরনের নলেজ আছে, একদম বাস্তব থেকে শেখার জন্য আমরা এটার পরবর্তী যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি টপিক। সেটাতে গিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব এটার বাপ দাদা 14 গোষ্ঠী কই থেকে আসছে, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো, আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের ওকে, তো খেয়াল করো, আমরা দেখতে পারলাম যে আমাদের কি আছে, আমাদের সম্পদ আছে কয়টা, ছয়টা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর দায় কয়টা ছিল, একটা। আর ক্যাপিটাল সবসময় একটা হবে। তাহলে এই ছিল আমাদের গড়, ডেট, তারপর হচ্ছে অ্যাসেটস। এগুলো কিন্তু আমরা এই বিগত 3 ক্লাস ধরে কথা বলে আসতেছি, এগুলো একদম পানির মতো, ঠিক আছে। তাহলে সম্পদ হচ্ছে ছয়টা, দায় হচ্ছে একটা, ক্যাপিটাল একটা, আর হচ্ছে রিমার্কস। এই আমাদের গড়। এখন জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট অঙ্কটা শুরু করে দিব, ঠিক আছে। আচ্ছা, ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম, ইকুইপমেন্টের বাংলা অর্থ হচ্ছে সরঞ্জাম, ঠিক আছে। ইকুইপমেন্টের বাংলা অর্থ হচ্ছে সরঞ্জাম। নেটের খুব প্রবলেম হয়, অনেক অনেক, বলার মতো না। ইকুইপমেন্ট অর্থ কি, সরঞ্জাম, ঠিক আছে। আচ্ছা, ইকুইপমেন্ট অর্থ কি, সরঞ্জাম, বুঝছো। যেমন স্মার্ট বোর্ডটা এটা একটা অফিস ইকুইপমেন্ট, মানে অফিস সরঞ্জাম। তো খেয়াল করে আমরা যদি এখন শুরু করি অঙ্কটা, দেখো বলছে ফ্রম দা ফলোইং ট্রানজাকশন, নিচে যে ট্রানজাকশন গুলো দেওয়া আছে, প্রিপেয়ার টেবল অ্যানালাইসিস, বলছে টেবল অ্যানালাইসিস প্রস্তুত করার জন্য অফ ট্রানজাকশন শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, বুঝছো। এবং ট্রানজাকশন গুলো দেখানোর জন্য বলছে যে ইফেক্ট কোন কোন অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোন উপাদানের উপর প্রভাব পড়ছে। তো এখানে লেখা আছে ট্রানজাকশন অকার্ড, এই অকার্ড মানে কিন্তু ঘটেছে, এই অকার্ড মানে কি, ঘটেছে। এটা কিন্তু অনেকে বকেয়া মনে করে নাই। তা ইন দা বুকস অফ মিস্টার জামান, তাহলে মিস্টার জামানে এই লেনদেনগুলো ঘটছে। তা দেখো 1 নাম্বার, এখানে কিন্তু কোনো সাল সুল দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, কোনো মাসের নাম দেওয়া নাই, জাস্ট এখানে কি সিরিয়ালি ভাবে কিছু লেনদেন দেওয়া আছে। তো কি লাগছে দেখো, স্টার্টেড, শুরু করা হয়েছে বিজনেস, ব্রিংিং কত, 1 লাখ ক্যাশ, ঠিক আছে। 1 লাখ টাকা ক্যাশ নেওয়া হয়েছে বিজনেস শুরু করার জন্য। এবং ইনভেন্টরি কত, 2 লাখ টাকা, ইনভেন্টরি কত, 2 লাখ। আর ফার্নিচার কত, 1 লাখ। এন্ড ইকুইপমেন্ট কত, 1 লাখ। তাহলে খেয়াল করতে হবে যে এখানে যে ব্যবসাটা শুরু করেছে, শুরু করার জন্য এখানে কত, তোমার 1 লাখ টাকা হচ্ছে নগদ, ইনভেন্টরি হচ্ছে মজুদ পণ্য যেটা মার্চেন্ডাইজ হচ্ছে 2 লাখ, ফার্নিচার হচ্ছে কত, 1 লাখ, আর হচ্ছে ইকুইপমেন্ট 1 লাখ। তাহলে নগদ বাড়ছে 1 লাখ, ইনভেন্টরি মজুদ পণ্য বাড়বে 2 লাখ, আর ফার্নিচার বাড়বে কত, 1 লাখ, আর ইকুইপমেন্ট বাড়বে 1 লাখ। তাহলে দেখো এই যে নগদ 1 লাখ বাড়ছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1 লাখ 2 লাখ বাড়ছে, ফার্নিচার 1 লাখ বাড়ছে, ইকুইপমেন্ট 1 লাখ বাড়ছে। এখন কথা হচ্ছে এই যে টাকাগুলা, এই টাকাগুলা কে দিছে, এই টাকাগুলা বা এই যে জিনিসগুলা, যে সম্পদগুলা, এগুলো কিন্তু মালিকে দিচ্ছে। আমরা কিন্তু জানি মালিক ব্যবসায় যা কিছু দেয় তাই কিন্তু মূলধন হয়। তাহলে মালিকে 1 লাখ দিল, আবার 2 লাখ টাকার পণ্য দিল, তাহলে কত, 3 লাখ। আর 1 লাখ টাকা ফার্নিচার দিল, 4 লাখ। তাহলে ইকুইপমেন্ট দিল কয় লাখ টাকা, 1 লাখ টাকা, 5 লাখ। তাহলে 5 লাখ টাকার সম্পদ
সবকিছু মিলে 5 লাখ টাকার জিনিস মালিক দিছে, তা 5 লাখ টাকা মালিকের মূলধন বাড়ছে, মূলধন বাড়লে মূলধন প্লাস হয়। তাহলে 1 নাম্বার কি, যেগুলা বাড়ছে এগুলা বাড়িয়ে দিলাম এবং মূলধন বাড়ছে মূলধন বেড়ে দিলাম। আমাদের এই মাসটা কি হবে, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সবাই একটু 1 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 1 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ফার্নিচার ইকুইপমেন্ট কি একই জিনিস কিনা আমি একটু বলে দিই। ফার্নিচার হচ্ছে কাঠের তৈরি গুলা। ফার্নিচার কিসের তৈরি, কাঠের তৈরি। ঠিক আছে, কাঠের তৈরি যেগুলা এগুলাকে বলা হয় ফার্নিচার, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো ক্যাশ, মানে কাঠের যদি ক্যাশ তৈরি করা হয় এটাকে বলা হয়। আর ইকুইপমেন্ট হচ্ছে মানে ইলেকট্রিক জাতীয়। ঠিক আছে, ইকুইপমেন্ট অর্থ কিন্তু সরঞ্জাম। ঠিক আছে, অফিস সরঞ্জাম, সরঞ্জাম এগুলো ইলেকট্রনিক অথবা অন্য কোন ইস্পাতের তৈরি, বুঝছো, মানে লোহা অলঙ্কারের তৈরি বলতে পারো ইকুইপমেন্ট। বুঝতে পারছো? তাহলে ফার্নিচার ইকুইপমেন্টের তফাৎ বুঝছো? ফার্নিচার হচ্ছে কাঠের তৈরি আর ইকুইপমেন্ট হচ্ছে কি ইস্পাত বিভিন্ন লোহা অলঙ্কারের তৈরি এবং ইলেকট্রিক জাতীয় জিনিসপত্র হতে পারে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যাটা তৈরি হবে একটু পর। 2 নাম্বার দেখো, পারচেস অফ গুডস অন অ্যাকাউন্ট। দেখো, পারচেস অফ গুডস অন অ্যাকাউন্ট, এখানে পারচেস করা হয়েছে গুডস। কি করা হয়েছে, পারচেস করা হয়েছে গুডস অন অ্যাকাউন্ট। দেখো এখানে তোমার কি করা হয়েছে, পারচেস অফ গুডস, গুডস হচ্ছে পণ্য, পণ্য তৈরি করা হচ্ছে অন অ্যাকাউন্ট মানে বকেয়া, বাকিতে। কত লাখ টাকা, 2 লাখ টাকা। এখন এই পণ্য যে আমরা 2 লাখ টাকার কিনলাম, এখন এটা তো পারপেচুয়াল সিস্টেম, হ্যাঁ, তো পণ্য কিনা তো খরচ, কিন্তু পারপেচুয়াল সিস্টেমে তো পণ্য কিনা খরচ না। তার মানে কি করতে হবে, যে আমরা সম্পদ কিনেছি, কত লাখ টাকার সম্পদ কিনেছি, 2 লাখ টাকা। এখন আমরা 2 লাখ টাকার কোন সম্পদটা কিনেছি বলতো, মার্চেন্ডাইজ কিনেছি। তাহলে আমাদের 2 লাখ টাকার মার্চেন্ডাইজ যেহেতু আমরা কিনেছি, আমাদের সম্পদ মার্চেন্ডাইজ 2 লক্ষ টাকা বাড়বে। আমাদের সম্পদ মার্চেন্ডাইজ 2 লক্ষ টাকা কি বাড়বে। ঠিক আছে, আর আমরা যদি ক্যাশ টাকা দিয়ে কিনতাম তাহলে আমাদের ক্যাশ টাকা কমে যেত, কিন্তু আমরা ক্যাশ না কিনে কি কিনেছি, আমরা বাকিতে কিনছি। তো যেহেতু আমরা বাকিতে কিনছি সেজন্য আমাদের অ্যাকাউন্টস পেয়াবল আমাদের 2 লক্ষ টাকা বাড়বে। তাহলে 2 লক্ষ টাকার পণ্য সম্পদ কিনলাম, বাড়লো 2 লক্ষ, এবং কি আমাদের 2 লক্ষ টাকা অ্যাকাউন্টস পেয়াবল বাড়ছে। সবাই একটু 2 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও, এটাই কিন্তু তোমাদের ভাবার বিষয় ছিল। সবাই একটু 2 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই তাহলে 2 নাম্বারটা ক্লিয়ার। ওকে, তাহলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সবাই দেখলাম মোটামুটি ভালো পারতেছো। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী জার্নালটা, পরবর্তী ট্রানজাকশন আমরা দেখি। ঠিক আছে, ওকে, তো এরপর দেখো 3 নাম্বার, 3 মান্থস রেন্ট, 3 মাসের ভাড়া 15,000 টাকা ওয়ার পেড ইন অ্যাডভান্স। আমরা 3 মাসের ভাড়া, 3 মাসের ভাড়া আমরা কি করেছি, অ্যাডভান্স পেমেন্ট করেছি। তো আমি কিন্তু তোমাদেরকে বলছি যদি 1 মাসের হয়, রানিং মাসের হয়, সেক্ষেত্রে আমরা রানিং মাসেরটা খরচ ধরে দিব। কিন্তু রানিং মাসের সাথে অথবা একটা মাসের সাথে যদি একাধিক আরো 2 মাস, 3 মাস, 4 মাসের ভাড়া অথবা কোনো খরচ অ্যাড করে ইনভলভ করে প্রদান করা হয়, সেটাকে অগ্রিম খরচ ধরে নিতে হবে। আর অগ্রিম খরচ জানি কি, তোমরা জানো না, অগ্রিম খরচ অবশ্যই সম্পদ। তাহলে অগ্রিম খরচ যদি সম্পদ হয়, এই অগ্রিম খরচটার নাম কি, এটা হচ্ছে প্রিপেড রেন্ট। কি, প্রিপেড রেন্ট। তাহলে আমাদের একদিকে প্রিপেড রেন্ট নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, ক্যাশ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের কি হবে, আমাদের ক্যাশ হ্রাস পেয়েছে 15,000 টাকা এবং প্রিপেড রেন্ট বৃদ্ধি পেয়েছে হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, রিমার্কসের ব্যাপারে তোমাদের সাথে কথা হয়েছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। নিজে করতে গেলে যদি কনফিউজড হয়, তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং আমার ক্লাসগুলো একটু বেশি করে দেখতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু জানো যে আমার ক্লাসের রিভিউ কিন্তু তোমরা জানো, আমাদের প্রিভিয়াস ইয়ার গুলো রেজাল্ট তোমরা জানো, তাহলে তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তোমাদেরকে আমার কথা আমাদের শুনতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আমাদের শুরু হবে নতুন একটা অধ্যায়, যেটা আমরা এতক্ষণ যেটা অপেক্ষায় ছিলাম এবং যেটা তোমাদের সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, খেয়াল করো এখন এটা, এই যে এটা আমি কিন্তু একটু মার্ক করে দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এখানে দেখো কি লাগছে, 4 নাম্বার বলছে সোল্ড গুডস,
ফর ক্যাশ, আমরা পণ্য বিক্রি করেছি ক্যাশ কত টাকা, 1 লাখ টাকা। আমরা 1 লাখ টাকার পণ্য বিক্রি করেছি, ঠিক আছে, আমরা 1 লাখ টাকা কি করেছি, পণ্য বিক্রি করেছি, যার কস্ট বা ব্যয় ছিল 80,000 টাকা। মনে করো তুমি তো জানো যে তোমার এটা হচ্ছে সম্পদ, এখন তুমি পণ্যকে সম্পদ মনে করলে কি হবে, তুমি তো এটাতে বিজনেস করো, তাই না? তাহলে তুমি 1 লাখ টাকা একজন মানুষের কাছে বিক্রি করছো। এই 1 লাখ টাকার যে পণ্য তুমি বিক্রি করলা, এটা তোমার কিনা দাম ছিল 80,000 টাকা, ঠিক আছে? তাহলে কত টাকা ছিল, 80,000 টাকা। তো মূল কথা হলো তোমার সম্পদ ছিল 80,000, তুমি এটার সাথে 20,000 টাকা লাভ করে 1 লাখ টাকা তুমি বিক্রি করছো। কি বললাম, মূল কথা কি, মূল কথা হচ্ছে তোমার সম্পদ ছিল কত, তোমার সম্পদ ছিল 80,000 টাকার, এটার সাথে তুমি 20,000 টাকা লাভ করে 1 লাখ টাকা বিক্রি করছো। এই জন্য এটাই তো বলছে যে তোমার সোল্ড গুডস ফর ক্যাশ, তুমি 1 লাখ টাকার পণ্য বিক্রি করছো, যেটার কস্ট ছিল কত, 80,000। তার মানে তোমার 80,000 টাকার সম্পদটা তুমি 1 লাখ টাকা বিক্রি করছো। আচ্ছা, তো এখন খেয়াল করো আমরা এটা কি হবে, একটু খেয়াল করো, দেখো ভালো করে। তো তোমার সম্পদ কত ছিল সেটা পরের হিসাব, তুমি কত টাকা বিক্রি করছো, 1 লাখ টাকা। যদি 1 লাখ টাকা তুমি বিক্রি করো, তুমি 1 লাখ টাকা অবশ্যই নগদে পাইবা, তাহলে তোমার 1 লাখ টাকা নগদে কি প্লাস, 1 লাখ টাকা নগদে কি প্লাস, ঠিক আছে, নগদ 1 লাখ টাকা কি প্লাস। এই জন্য দেখো ক্যাশ 1 লাখ টাকা প্লাস হচ্ছে, বুঝতে পেরেছো? এখন ভালো করে খেয়াল করে দেখো, তোমার 1 লাখ টাকার সম্পদের মূল্য ছিল কত, 80,000 টাকা। তাহলে তুমি 80,000 টাকার জিনিসটা যখন 1 লাখ টাকা বিক্রি করছো, তখন তোমার এখানে লাভ হয়েছে কত, তোমার 20,000 টাকা লাভ হয়েছে। আমরা জানি লাভ হলে কোথায় যায়, মূলধনে চলে যায়, মূলধনে চলে যায়। তাহলে কত, মূলধন 20,000 টাকা লাভ মানে প্লাস, ঠিক আছে? তাহলে আমার 1 লাখ টাকা নগদ আসছে, 1 লাখ বাড়ছে, আমার মূলধন লাভ হয়েছে এখানে 20,000, আমার 20,000 টাকা বাড়ছে। এখন আমার এখান থেকে কত টাকার সম্পদ চলে গেল, আমার এখান থেকে কিন্তু 80,000 টাকার সম্পদ চলে গেল, কারণ আমার 80,000 টাকার সম্পদ আমি 1 লাখ টাকা বিক্রি করছি। তাহলে আমার যেহেতু 80,000 টাকার সম্পদ চলে গেছে, এখানে কোন সম্পদটা কমছে, ইকুইপমেন্ট কমছে না, ফার্নিচার কমছে না, পেট্রোলিয়াম কমছে না, কমছে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরির সম্পদ 80,000 টাকার কমে গেছে, সেই ক্ষেত্রে আমার মার্চেন্ডাইজ কত, 80,000 টাকা মাইনাস, ঠিক আছে? তাহলে সবাই একটু ফোন নাম্বার ক্লিয়ার লেখো, আমি দেখি যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এই কোয়েশনের ক্ষেত্রে সবসময় ব্যালেন্স টেনে নিবা, কিন্তু টেনে নিবা ব্যালেন্স। আমি কিন্তু 2 নম্বর ক্লাসে বলছি যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে কি, ব্যালেন্স টেনে নিতে হবে। আমার এখানে সময় বেশি লাগে, সেজন্য আমি ব্যালেন্স ছাড়া করাই। আমি কিন্তু 2 নম্বর ক্লাসে ডিটেইলস বলে দিছি, ব্যালেন্স টেনে অবশ্যই করতে হবে যদি 10 এ 10 পেতে চাও। সেলস অন প্রফিট লিখতে কোনো সমস্যা হবে না, প্রবলেম নাই, লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু দেখতেছি কার কার হয়েছে। আচ্ছা, সুমি হয়েছে, সীমা হয়েছে, নূর হৃদয় হয়েছে, রাশেদের ক্লিয়ার, শাহরানির সাথে আমিন খানের ক্লিয়ার। স্যার এখানে ব্যালেন্স টান, হ্যাঁ ব্যালেন্স টানতে হবে ভাইয়া, ব্যালেন্স অবশ্যই টানতে হবে। নিমনের ক্লিয়ার, তন্নির ক্লিয়ার, অভিমানী কন্যা, এটা আরেকবার বুঝেন ভাইয়া। আচ্ছা ভাইয়া সত্যি ক্লাস অনেক ভালো হচ্ছে। আচ্ছা মহসিনা মিম, আগের ক্লাসগুলো দেখবা। রেশমি দিয়া, আচ্ছা কামরুন নাহার, তারপর হচ্ছে সানজিদা মুন্নি। আচ্ছা আবার বলার জন্য বলছে, আচ্ছা 2-1 জন আবার বলার জন্য বলছে। আচ্ছা আমি আবার বলতেছি, কারণ এই একটা টপিকস বুঝলে তুমি কিন্তু সব টপিকসটা বুঝে যাবে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। এখানে আমি বলি 4 নম্বরে যে ঘটনাটা করছে, 4 নম্বরে আমরা সেল করেছি 1 লাখ টাকা। কত লাখ টাকা সেল করেছি, 1 লাখ টাকা। কত লাখ টাকা সেল করেছি, 1 লাখ টাকা, ঠিক আছে? এবং এটার কস্ট কত ছিল, আমরা যে পণ্যটা সেল করেছি সেটার কস্ট ছিল কত, 80,000 টাকা। খেয়াল করে দেখো, কস্ট ছিল কত, 80,000, ঠিক আছে? তার মানে আমার সম্পদের ভ্যালু ছিল বা মূল্য ছিল কত, 80,000, ঠিক আছে? ধরো আমি এটা 80,000 টাকাতে কিনছি, আমি 80,000 টাকা কিনছি, আমার 80,000 টাকার সম্পদ। এখন আমি এটাকে 1 লাখ টাকা বিক্রি করছি, তাহলে এটা 1 লাখ টাকা আমি বিক্রি করলে কি হবে, আমার সম্পদ তো কমছে মূলত 80,000 টাকা। তাহলে 80,000 টাকার সম্পদ কমছে, আমার 1 লাখ টাকা বাড়ছে, নগদ 1 লাখ টাকা প্লাস। আর আমি 80,000 টাকার সম্পদটা 1 লাখ টাকা বিক্রি করছি, লাভ কত, 20,000 মূলধন এখানে কি প্লাস। তাহলে ভালো করে খেয়াল করো, আমি 1 লাখ টাকা বিক্রি করছি, 1 লাখ টাকা আমার প্লাস, আমার পণ্যের ভ্যালু দাম কত ছিল, 80,000। তো 80,000 টাকার পণ্যের যেহেতু দাম ছিল 80,000, তাহলে আমার পণ্য কমবে অবশ্যই কত, 80,000 টাকা। তাহলে 80,000 টাকা মাইনাস 20,000 টাকা প্লাস সেলস রেভিনিউ, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। এখানে সামনে আরেকটা আছে, সমস্যা নাই, এরকম লেনদেন আরেকটা আসবে। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, 5 নাম্বার, পেড 1,80,000, পেড কত, 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজাকশন নং 2। আমি কিন্তু তোমাদেরকে ফুল সেটেলমেন্টটা বুঝাইছি,
এখন ট্রানজাকশন এখানে বলছে পেড 1,80,000, আমরা 1,80,000 টাকা পরিশোধ করেছি ইন ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে ফর ট্রানজাকশন নং 2। তার মানে ট্রানজাকশন নং 2 এ আমাদের কাছে যা টাকা পাইতো সেটা আমরা 1,80,000 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। কি করে ফেলছি? পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। তাহলে খেয়াল করো আমাদের ট্রানজাকশন নং 2 আমাদের কত ছিল, দেখো ট্রানজাকশন নং 2 এ আমাদের কাছে তারা 2 লাখ টাকা পাইতো। তাহলে আমাদের কাছে তারা পাইতো 2 লাখ টাকা। কত লাখ টাকা? 2 লাখ টাকা। তো আমরা তাদেরকে এখন 1,80,000 টাকা দিয়া পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। কি করে ফেলছি? পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। তার মানে এখানে যে আমরা 20,000 টাকা ছাড় পাইলাম, এখানে আমরা কি পেলাম? 20,000 টাকা ছাড় পেলাম। ওকে, ঠিক আছে, 20,000 টাকা আমরা কি পেলাম? ছাড় পেলাম। এখানে একটু ভালো করে মনোযোগ দিতে হবে। তাহলে চলো আমরা এখন একটু দেখতেছি। তাহলে আমরা 2 লাখ টাকার মধ্যে 1,80,000 টাকা দিয়ে আমরা বাকি 20,000 টাকা আমরা দিব না। ফুল সেটেলমেন্ট মানে কি? পূর্ণ নিষ্পত্তি, মানে একবার নিষ্পত্তিটা। আচ্ছা, তো এখন আমাদের দেখতে হবে, দেখো আমরা তাহলে এই যে 5 নাম্বার লেনদেনে আমরা কত টাকা দিয়েছি তাদেরকে? 1,80,000 টাকা দিয়েছি। তাহলে আমাদের 1,80,000 টাকা মাইনাস ক্যাশ টাকা, মাইনাস 1,80,000 টাকা, মাইনাস কত? 1,80,000 টাকা। ঠিক আছে, এখন তোমাদেরকে একটু ভালো করে বুঝাইতে হবে। ঠিক আছে, আমি এই যে 2 তারিখে কি কিনছিলাম? পণ্য কিনছিলাম। ঠিক আছে, পণ্য কিনছিলাম। পণ্য কি? পণ্য আমার জন্য কি? সম্পদ ছিল। আমি 2 তারিখে কত টাকার সম্পদ কিনছিলাম? 1 লাখ টাকার সম্পদ কিনছিলাম। সরি, আমি কত টাকার সম্পদ কিনছিলাম? 2 লাখ টাকার সম্পদ কিনছিলাম। ঠিক আছে, কত টাকার সম্পদ কিনছিলাম? 2 লাখ টাকা। হোক সেটা পণ্য, কিন্তু আমি এটাকে কি ধরি? সম্পদ মনে করি। তাহলে কত লাখ টাকার সম্পদ কিনছিলাম? 2 লাখ টাকা। এখন আমি তাকে টাকা দিতে গিয়ে দেখলাম সে আমাকে 20,000 টাকা ছাড় দিল। কত ছাড় দিল? 20,000 টাকা। 20,000 টাকা ছাড় দিল। এখন তোমরা বলো তো, এখন যদি সে আমাকে একটা সম্পদ কিনলাম, 20,000 টাকা যদি আমাকে ছাড় দেয়, তোমরা বলো যে আমার কি সম্পদের দাম 20,000 কমলো নাকি আমার 20,000 টাকা লাভ হইলো? দেখি তো তোমাদের মনে কোনটা হয়, দেখি তো। এখানে তোমাদের কি মনে হয় যে তুমি একটা সম্পদ কিনছিলা, তোমাকে এখন সে 20,000 টাকা ছাড় দিয়েছে, তাহলে তুমি বলো তো যে তোমার কি সম্পদের দাম 20,000 কমলো নাকি তোমার 20,000 টাকা লাভ হইলো? তোমার বিবেক কোনটা বলে? তোমার অ্যাকাউন্টিং কোনটা বলে? বলো তো দেখি। বলো। আচ্ছা, সবাই কিন্তু লাভের কথাটা বলছো, এই জন্য বলছি আজকে হচ্ছে নতুন জিনিস। সবাই কিন্তু বলছে, সুমাইয়া মেঘ বলছে সম্পদ কমছে। আচ্ছা, অনেকে ম্যাক্সিমামই বলছে লাভ হয়েছে। এখন তোমাদের আমি একটা দেই, তোমাদেরকে আমি একটা উদাহরণ দেই। এটা কিন্তু সম্পদ, বুঝালো। ঠিক আছে, তো তোমরা তো সবাই বাসা বাড়িতে কি কিনো? বাসা বাড়িতে কিন্তু সবাই ফ্রিজ কিনো, কিনো না? হ্যাঁ, সবাই কিন্তু বাসা বাড়িতে কি কিনো? ফ্রিজ কিনো। বুঝতে পারছো? তো এই যে তোমরা যে বাসা বাড়িতে ফ্রিজ কিনো, ভালো করে খেয়াল করো। বাসা বাড়িতে যে ফ্রিজ কিনো, ধরো তোমার এক চাচার দোকান থেকে তুমি ফ্রিজটা কিনছো, এই ধরো ডাবল ডোর ফ্রিজ। ঠিক আছে, ধরো ডাবল ডোর ফ্রিজ কিনছো, অনেক দামি ফ্রিজ। তো ধরো ডাবল ডোর ফ্রিজটা কিনছো, তোমার চাচার কাছে যখন কিনছিলা, তোমার চাচা বলছে ফ্রিজটা তো 2 লাখ টাকা দিতে হবে। কি করতে হইব? 2 লাখ টাকা দিতে হইব। এখন তুমি ফ্রিজটা 2 লাখ টাকা দিয়ে কিনছো, কিন্তু চাচা তোমার পরিচিত, তুমি বলছো কি যে 2 লাখ টাকাতে কিনছো, আচ্ছা টাকা পরে দিব, সমস্যা নাই, টাকা পরে দিব। এখন তুমি এই টাকা কি করলা? না দিয়া ফ্রিজ নিয়ে আসা বললা, তোমার চাচার ফ্রিজ। এখন এই চাচা তোমার, এখন তুমি যখন টাকা দিতে গেছো, তোমার চাচাই বলছে যে তুই থাক, তো 2 লাখ টাকা দিতে হবে না, তুই আমার ফ্রিজের মূল্য 1,80,000 টাকা দিয়ে দে। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি বলি যে এই ফ্রিজের দাম কত, তুমি কি 2 লাখ কইবা না 1,80,000 কইবা? তুমি কিন্তু অবশ্যই 1,80,000 কইতে হবে, কারণ এই ফ্রিজের জন্য তুমি টাকা দিচ্ছ 1,80,000। বুঝতে পারছো? তাহলে তোমার আগে সম্পদটা এন্ট্রি ছিল 2 লাখ নামে। তোমাকে আগে যখন টাকা দেওয়া, চাচারা টাকা দেওয়ার আগে যদি কেউ জিজ্ঞেস করতো ফ্রিজ কত, তুমি বলতো 2 লাখ টাকা। কিন্তু এখন চাচা তোমার 20,000 টাকা কম নিয়ে 80,000, 1,80,000 নিচ্ছে। এখন যদি তোমাকে বলে যে ফ্রিজ কত, তুমি বলবে 1,80,000। তোমার মুখের মধ্যে দেখো, মুখের কথার মধ্যে 20,000 টাকা ফ্রিজের দাম কমে গেছে। তাহলে তুমি কিভাবে মনে করো এটা তোমার লাভ? এটা তোমার কিভাবে লাভ হইলো? এখানে তোমার লাভ কখনোই হয় নাই। এটা হচ্ছে তোমার যে সম্পদটা কিনছো, সেই সম্পদের একটা ভ্যালু কমে গেছে, সেই সম্পদের দাম কমে গেছে, কারণ তুমি সম্পদের জন্য কম টাকা তাকে দিয়েছো, সেই জন্য এটা কি সম্পদের দাম কমছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন তাহলে তুমি দেখো, তুমি যদি 2 লাখ টাকার
সম্পদ কিনো, সেই জায়গায় যদি তোমার 1,80,000 টাকা দিয়ে হয়ে যায়, তাহলে তোমার সম্পদের দাম কমবে 20,000 টাকা। ঠিক আছে, সেই জন্য তোমার নগদ টাকা কমছে 1,80,000 এবং তোমার সম্পদের দাম কমছে 20,000। যেহেতু তুমি সম্পদ কিনতে গিয়ে 20,000 টাকা কম দিছো, আর তোমার কাছে যে তোমার চাচা 2 লাখ টাকা পাইতো, সেটা তোমার 2 লাখ টাকা কি, তুমি যে আগে 2 লাখ টাকা পাইতো এন্ট্রি করছিলা যে চাচা আমার কাছে 2 লাখ টাকা পাই, এখন কিন্তু তোমার চাচার 1,80,000 দিয়ে বুঝাই দিছো, তাহলে তোমার 1,80,000 তো দিয়ে দিলা আর 20,000 তোমার চাচা মাফ করে দিল, তাহলে তোমার চাচার পাওনাদার হিসেবে কত কমলো? 2 লাখ টাকা কমলো। ঠিক আছে, সবাই অল্প লিখে দাও, আশা করি বুঝতে পারছো। যারা যারা মনে করো লাভ মনে করছো, তাহলে মনে করো এটা তুমি ব্যবসায়ী হয়ে গেল। তুমি কিন্তু সম্পদ কিনা, কিন্তু তোমার সম্পদ কিনতে গেলে, ঠিক আছে, যখন সম্পদ কিনবা আবার যখন সম্পদের মূল্য কম দিবা, সেটা সম্পদের মূল্য হ্রাস করে, বুঝছো? সম্পদের মূল্য কি করে? হ্রাস করে। ভালো করে বুঝালো। অল ক্লিয়ার? ঠিক আছে, কেমন লাগছে উদাহরণটা? বুঝতে পারছো তো সুন্দর করে সবাই? আচ্ছা, তাহলে কি 5 নাম্বার ক্লিয়ার? 5 নাম্বার কি ক্লিয়ার? তুমি সম্পদ কিনছিলা 2 লাখ টাকা দা, 1,80,000 টাকা নগদ চলে গেছে, 20,000 টাকা এখন দিতে হবে না, সম্পদের মূল্য 20,000 টাকা কমে গেছে, আর আমাদের পাওনাদার পরিশোধ হয়ে গেছে, শেষ ঝামেলা। এরপরে দেখো, এই যে আরেকটা আসছে সেম, দাঁড়া এটা আমি অন্য কালার দিয়ে মার্ক করতেছি। এই যে এটা দেখো 6 নাম্বার, দেখো, সেল অফ গুডস অন ক্রেডিট। আমরা বাকিতে পণ্য বিক্রি করছি 2 লাখ টাকা, কস্ট 1.5 লাখ টাকা, যে আমাদের যে সম্পদ, যে পণ্যের দাম ছিল কত? 1,50,000। তাহলে আমরা যদি 2 লাখ টাকা একটা পণ্য বিক্রি করি, 2 লাখ টাকা যদি আমরা পণ্য বিক্রি করি এবং সে পণ্য বা সম্পদের দাম যদি আমাদের 1.5 লাখ টাকা থাকে, তাহলে কি আমাদের 1.5 লাখ টাকার সম্পদ কি কমছে? 1.5 লাখ টাকার সম্পদ কি কমছে? বুঝতে পারছো? 1.5 লাখ টাকার সম্পদ কি কমছে? তাহলে দেখো মার্চেন্টাইজ ইনভেন্টরি আমাদের 1.5 লাখ টাকা কমছে, দেখছো? 1.5 লাখ টাকা কমছে। আর এটা আমরা 2 লাখ টাকাতে বাকিতে বিক্রি করছি, 2 লাখ টাকা আমরা তাদের কাছে পাই। তারা তো জানে না আমাদের পণ্যের দাম 1.5 লাখ টাকা, আমরা বিক্রি করছি 2 লাখ, তাদের কাছে আমরা কত পাই? 2 লাখ। এই যে আমরা তাদের কাছে 2 লাখ টাকা পাই, এই যে আমাদের দেনাদার বাড়ছে কত? 2 লাখ। বুঝছো? এখন 1.5 লাখ টাকার পণ্যটা আমি যদি 2 লাখ টাকা বিক্রি করি, আমার কত লাভ হবে? 50,000। এই 50,000 টাকা হচ্ছে কি আমার লাভ। ঠিক আছে, 50,000 টাকা কি আমার লাভ। তাহলে এটা হচ্ছে সেলস রেভিনিউ। বুঝতে পেরেছো? সেলস কি রেভিনিউ। তাহলে আমাদের সেম আগের অঙ্কটার মতোই, আমাদের যে ট্রানজাকশন নাম্বার কত ছিল? 4, 4 এর মতো সেম। এখানে 4টা ছিল নগদ, এটা হচ্ছে বাকিতে। তাহলে 2 লাখ টাকার পণ্যটা আমরা 1.5 লাখ টাকার পণ্য আমরা 2 লাখ টাকা বিক্রি করছি, আমাদের দেনাদার 2 লাখ টাকা বাড়ছে, আমাদের এই পণ্য কমে গেছে, হচ্ছে আমাদের পণ্য সম্পদ কমে গেছে 1.5 লাখ, এবং আমাদের লাভ হয়েছে কত? 50,000। সবাই একটু 6 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই 6 ক্লিয়ার লিখে দাও। সবাই 6 ক্লিয়ার লিখে দাও। জার্নাল পরে করবা, জার্নাল, বুঝছো? জার্নাল এর পরে চ্যাপ্টারে জার্নাল। এই যে পারপেচুয়াল সিস্টেম তোমার মাথা নষ্ট করে লাগবে। পারপেচুয়াল সিস্টেম অনেকগুলো টপিকস আছে, 20 মার্কস, বোর্ড পরীক্ষা 20 মার্কস আছে পারপেচুয়াল সিস্টেম থেকে। জার্নাল করবো না, জার্নাল করতে করতে মাথা পাগল হয়ে যাবে। আচ্ছা, এখন ভালো করে ধারণা। 6 নম্বরও ক্লিয়ার, ঝামেলা শেষ। জার্নাল করে দিব না, আগে এটা করে শেষ করো। আচ্ছা, শেষ, এটা গেল গা। ওকে, এরপরে দেখো 7 নাম্বার, রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন নং কত? 6। এই যে 6 নাম্বার। তাহলে আমরা রিসিভ ক্যাশ, আমরা ক্যাশটাকে রিসিভ করছি ফ্রম ক্রেডিট সেলস। ফ্রম মানে বাকিতে বিক্রয়, ফ্রম ক্রেডিট সেলস মানে বাকিতে বিক্রয় যার কাছে করছিলাম তার থেকে। ট্রানজাকশন নং 6, সরি এটা কি 4? আমরা বাকিতে বিক্রি করছিলাম 4-এ, না এটা হচ্ছে 6 হবে। হ্যাঁ, এটা 6 হবে। ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে। ট্রানজাকশন নং কত? 6। ট্রানজাকশন নং কত? 6। বুঝতে পারছো? কারণ আমরা কিন্তু 6 নাম্বার ট্রানজাকশনে বাকিতে বিক্রি করছি, আর 4 নাম্বার ট্রানজাকশনে কিন্তু আমরা নগদে বিক্রি করছি। তাহলে আমাদের এখানে কত হবে? 6 নাম্বার ট্রানজাকশন, মানে এখানে লিখতে গিয়ে একটু উল্টা, মানে আগে পরে হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের কাটা। ওকে, তাহলে আমরা এখানে খেয়াল করো, রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজাকশন নং 6 লেস 10% ডিসকাউন্ট। আমরা যে পণ্যটা বিক্রি করেছিলাম 6 নাম্বারে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার মধ্যে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে আমরা টাকা নিয়েছি।
আমরা তাদের কাছে আমরা 2 লাখ টাকা পাই 6 নম্বর ট্রানজেকশনে 2 লাখ টাকার পণ্য বিক্রি করছি, মানে 2 লাখ টাকা আমরা তাদের কাছে পাই। তাহলে আমরা যে 2 লাখ টাকা তাদের কাছে পাই, আমরা এখন ওই 2 লাখ টাকা থেকে তাদেরকে 10% ডিসকাউন্টে আমরা তাদের কাছে টাকা নিছি। কত পার্সেন্ট ডিসকাউন্টে? 10% ডিসকাউন্টে আমরা তাদের কাছে টাকা নিছি। তাহলে চলো আমরা একটু দেখে আসি, ঠিক আছে? খেয়াল করো, এখন আমরা 2 লাখ টাকা বিক্রি করছিলাম ওই লোকের কাছে, তো আমরা তাদের কাছে টাকা নিছি কত? 10% ডিসকাউন্ট। তো 10% করলে হচ্ছে 2 লাখ টাকার 20,000 টাকা আসে। তার মানে আমরা 2 লাখ টাকা থেকে 1,80,000 টাকা আমরা কি করেছি? আমরা তাদের কাছ থেকে নিছি, আর বাকি 20,000 টাকা মাফ করে দিছি। এখন খেয়াল করো, এই যে বাকি 20,000 টাকা আমি মাফ করলাম, এটা কি আমার খরচ হয়েছে না আয় হয়েছে বলো তো দেখি? এই 20,000 টাকা আমি মাফ করলাম, আমার কি খরচ হয়েছে নাকি আয় হয়েছে? ওকে, এই যে আমি 20,000 টাকা বিক্রি করলাম, আমার কি আয় হয়েছে না খরচ হয়েছে? 20,000 টাকা আমি ছাড় দিলাম, বলো তো তোমরা? হ্যাঁ, 20,000 টাকা খরচ হয়েছে। তাহলে খেয়াল করো, তাহলে এখন দেখো যে আমরা নগদে পেলাম কত? 1,80,000। তাহলে আমাদের নগদের প্লাস কত? 1,80,000। এবং আমরা 20,000 টাকা ছাড় দিয়েছি, 20,000 টাকা আমাদের লস। তাহলে আমাদের কি 20,000 টাকা লস? বুঝতে পারছো? 20,000 টাকা কি লস? তাহলে এখন আমাদের দেনাদার কত ছিল? আমরা দেনাদারের কাছে পাইতাম কত? 2 লাখ টাকা। দেনাদারের কাছে যদি আমরা 2 লাখ টাকা পাইতাম, এখন আমি তার কাছ থেকে 1,80,000 নিয়ে নিছি আর 20,000 টাকা ছাড় দিছি, তাহলে টোটালি আমার দেনাদার 2 লাখ টাকা কমে গেছে। তাহলে দেনাদার কি মাইনাস হচ্ছে 2 লাখ টাকা। বুঝতে পারছো? তাহলে 7 নাম্বারটা সবাই ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এই ম্যাথটা যদি জার্নাল পারমিশন থাকে, সব জার্নাল পারমিশন হবে। পারমিশন সিস্টেমে শুধুমাত্র জার্নালই করতে বলবে, অন্য কিছু নাই তোমাদের। এটা হচ্ছে পরবর্তী এই টপিকস এর পরে শুরু করবো, অনেক মজার একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, সবাই একটু 7 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই 7 নাম্বার ক্লিয়ার? আচ্ছা, সবাই 7 নাম্বার ক্লিয়ার? আবারও বলতেছি, আমরা আমরা এই 6 নাম্বার লেনদেনের বাবদ আমরা এক লোকের কাছে 2 লাখ টাকা পাই। কেমনে 2 লাখ টাকা পাই? আমরা 1.5 লাখ টাকার পণ্য বিক্রি করছি, এটা আমরা না জানি, বেটা তো আর জানি না, বেটার কাছে আমরা 2 লাখ টাকা পাই, ঠিক না? তো 2 লাখ টাকা পাই। এখন বলতেছি ঠিক আছে, আপনি যে 2 লাখ টাকা দিবেন, আমরা 10% ডিসকাউন্ট দিয়ে আপনি দিয়ে দিলাম, জান আপনি 10% টাকা কম দিয়েন। এখন এই 10% টাকা কম দিতে গেলে 2 লাখ টাকা 10% হলে 20,000 টাকা হয়। তো 20,000 টাকা কম দিলে আমরা কত পাইতেছি? 1,80,000 টাকা। তো যেহেতু আমরা 1,80,000 টাকা পাইতেছি, আমাদের প্লাস হবে ক্যাশ 1,80,000 টাকা, এবং আমরা 20,000 টাকা যে ডিসকাউন্ট দিলাম, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য কি হলো? খরচ ছিল। কি হলো? খরচ ছিল। খরচ ছিল আমাদের কি হবে? মূলধন কমবে, যে মূলধন কমছে 20,000। তাহলে আমরা 1,80,000 নগদ পেলাম, 20,000 টাকা ছাড় দিলাম, সেই জন্য আমাদের দেনদার কমছে কত? 2 লাখ টাকা। বুঝতে পারছো? আবার আমি বুঝাইলাম, ঠিক আছে? আবার বুঝাইছি। আচ্ছা, শেষ। আবার বুঝাইছি আমি। এরপরে দেখো, দেখো 1 month rent to be treated as expense। 1 month rent, এই যে আমরা যে 3 মাসের ভাড়া যে অগ্রিম দিছি, 1 মাসের ভাড়া খরচে দেখাতে বলছে। টু বি রেন্ট টু বি থ্রেটেড কি এক্সপেন্স, মানে 1 মাসের ভাড়া খরচ হিসেবে দেখাও। আচ্ছা, তো এই কথাটা মনে রাখবা, যদি এটা নাও বলে তাও আমাদের করতে হবে, কারণ আমরা মাস শেষ যদি মাস শেষ হয়ে যায়, অবশ্যই আমাদের 3 মাসের ভাড়া থেকে 1 মাসের ভাড়া কি খরচ হয়ে যাবে, সেটা এটা না বললেও করতে হবে, বললেও করতে হবে। বুঝছো? তো এটা অনেক সময় দেখবো তারা বলে দিবে, অনেক সময় বলবে না। তো বললেও করবা, না বললেও করবা। যেহেতু 3 মাসের ভাড়া আমি দিছি, এখানে 1 মাসের ভাড়া, আমার 1 মাসের সময় চলে গেছে, তো 3 মাসে যে আমি অগ্রিম ভাড়া দিলাম, 1 মাস তো থাকলাম, তাহলে 1 মাসের ভাড়া তো অগ্রিম নাই, এটা খরচ হয়ে গেছে, তাহলে অগ্রিম ভাড়া কমছে আর আমার খরচ বাড়ছে। তাহলে অগ্রিম ভাড়া কমলে কি হয়? অগ্রিম ভাড়া কমলে তোমার অগ্রিম ভাড়া মাইনাস হবে কত? 3 মাসে যদি 15,000 টাকা হয়, 3 মাসে যদি 15,000 টাকা হয়, 1 মাসে কত? 5,000। তাহলে অগ্রিম ভাড়া কমছে 5,000, ঠিক আছে? আর তোমার খরচ হয়ে গেছে, খরচ হলে কি কমে? মূলধন কমে 5,000 কমে গেছে। ওকে, সবাই অল ক্লিয়ার লিখে দাও, আমি এখন বুঝিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমাদের এই
এই এই যে এখানে এই যে রেজাল্টটা পিডিএফ শিটের মধ্যে একটু ভুল আছে। হ্যাঁ, পিডিএফ শিটটা যে রেজাল্ট আছে ওইখানে আছে 5,65,000, ওইটা ভুল আছে। এটা কিন্তু আমি নিজে করছি আজকে, বুঝছো? তো পিডিএফ শিট তো আমরা বই থেকে উঠানো হয়েছে, তো এখানে তোমার কিছু ভুল হতে পারে, এটা আমরা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ কারেকশন করে ফেলবো, ঠিক আছে? তবে এরপর আমি অনেকটা চেক করি কোনটা কোনটা ভুল থাকে। যাই হোক, তাহলে তোমরা পিডিএফ শিটটা যারা করে নিচ্ছ, প্রিন্ট করে নিচ্ছ, যারা প্রিন্ট করছো, ঠিক আছে, তোমরা এটা রেজাল্ট একটু ঠিক করে নিও, বুঝতে পারছো? আর যারা প্রিন্ট করো নাই তারা তো ক্লাস করে বুঝতে পারছো, আর আমরা নেক্সট পিডিএফ এ আবার ইনশাআল্লাহ এটাকে আমরা কারেকশন করে দিব। ওকে, 1 month rent is to be treated as advance। এটা থাকলে একই কথা করতে হবে, মানে অ্যাডভান্স থেকে তোমার 1 মাসের ভাড়া পরিশোধ করতে হবে, ঠিক আছে? সবাই অল ক্লিয়ার? সবাই অল ক্লিয়ার? আচ্ছা, সবাই অল ক্লিয়ার। পিডিএফ শিটটা দিব কেন? পিডিএফ শিট তো পেজে কত সুন্দর করে দেওয়া আছে, আমি 100 বার দিয়ে রাখছি। তুমি মানুষের কাছে চাইতে হইব, আমি পেজে সব দিয়ে রাখছি, সবকিছু পেজে দেওয়া থাকে। তোমরা শুধু পেজে একটু স্ক্রল করলে খুঁজলে পেয়ে যাবা, সব দেওয়া আছে পেজে। তোমরা এই পেজে করো, খুঁজো না, দেখো না, তাহলে কেমন হইব? পেজে খুঁজতে হবে। ওকে, আচ্ছা, 2 টাকা কম দিলে আয় হবে না ভাই। যে এক্সাম্পল দিছি ফ্রিজের, তোমার এই ফ্রিজের এক্সাম্পলে তুমি বুঝে নেবা। আচ্ছা, নিপা, দুইটা কষ্ট না হয় সম্পদ কেন হয়েছে? এটা তো সম্পদই হবে, বুঝছো? এটা তো আমরা তো বলছি যে পারপেচুয়াল সিস্টেম, তুমি মনে পরে জয়েন করছো। পারপেচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়, ঠিক আছে? পারপেচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়, এই জন্য এটা সম্পদ। আচ্ছা, ঠিক আছে, তোমরা ক্লাসটা আবার একটু করে নিও। এটা হচ্ছে নতুন একটা অঙ্ক, এবং নেটের একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের আশা করি সমস্যা হবে না। না লেখা থাকলে খরচ দেখা দেবো। যদি তুমি কোনো জিনিস ধরো, আমি বুঝাই দিই, শুধুমাত্র এই প্রিপেড রেন্টের ক্ষেত্রে না, ধরো কোনো বিজ্ঞাপন অথবা কোনো ভাড়া তুমি অ্যাডভান্স দিছো 3-4 মাসের, ঠিক আছে? মান্থলি একটা অঙ্ক, মাস শেষে তোমাকে 1 মাসের খরচ দেখাতে হবে। প্রিপেড অ্যাডভান্স হোক, অথবা প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট হোক, অথবা প্রিপেড রেন্ট হোক, অথবা প্রিপেড অফিস রেন্ট হোক, যাই কিছু হোক, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে খরচ দেখাতে হবে। ওকে, এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিব হচ্ছে 2টা অঙ্ক। তোমরা একটু দেখো যে 2টা অঙ্ক তোমাদের যে হোমওয়ার্ক দিব সেম, আমরা আজকে যে অঙ্কগুলো করাইছি ওরকম 2টা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? তো হোমওয়ার্ক কোন 2টা অঙ্ক? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সরি, 3টা অঙ্ক, ঠিক আছে? 14, 15, 16। কয়টা? 14, 15, 16। তাহলে 14, 15, 16 কি কি একটু দেখো। তোমাদের হোমওয়ার্ক কি? 14, 15, 16। তো 14, 15, 16 দেখো কি কি। এই দেখো, এই যে 14, এই যে দেখো 14, আমরা যেটা করছি এটাই, ঠিক আছে? সরি, এটা তো 4। 14, 15 কি 16। আমি তোমাদের সহজের জন্য একটু মার্ক করে লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, এই দেখো, এই যে 14 দেখো, যে 7 কলেজে ম্যানেজমেন্টে 19 সালে দেখো পারপেচুয়াল সিস্টেম দেখো লেখা আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? 14, এই যে পারপেচুয়াল সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে 14। এরপর হচ্ছে দেখো এই যে 15 কি দেখো, অ্যাকাউন্টিং 17 সাল আসছে, এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম লেখা আছে। তাহলে 16, এই যে দেখো 16, এটা হচ্ছে 8 সালে আসছে, 17 সালে আসছে এবং 20 সালে আসছে। দেখছো কতবার আসছে? অ্যাকাউন্টিং এ দেখো তোমার এটা আসছে, আবার সামনেরটা আসছে, এটাও কি পারপেচুয়াল সিস্টেম। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি? 14, 15, 16। তোমরা সুন্দর করে অঙ্কটা করো, ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয় সেটা আমি অবশ্যই সলভ করে দিব, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি? 14, 15, 16 সেম অঙ্ক, খাতাপত্র নিয়ে করবা, ঠিক আছে? ওকে, তাহলে হোমওয়ার্কটাই যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। আচ্ছা, ক্রয়ের টাকা যদি কম দিতে হয় তাহলে সেটা আমাদের সম্পদের মূল্য কমবে। বুঝছো? ও আচ্ছা, আর তোমাদের আরেকটা জিনিস বাকি আছে, যে এই যে কি জানি, এই যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, তারা এটা একটু শিখিয়ে দেই। প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু শিখিয়ে দেই আজকে। ধরো আমি মনে করছো, কমেন্ট করে ভালো করছো, এটাতে কি আছে? আচ্ছা, এটাতে নাই। এই যে দেখো, তোমাদের একটা দেখাই, দাঁড়াও।
প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন কেন দিবা না তুমি? তুমি কি পাগল হইছো? প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন কি বেশি কঠিন? আমার তো মনে নাই যে এই জিনিসটার কথা। এই যে জিনিসটা শিখাই দিয়ে দেখো, এই যে ভালো করে দেখো, এই যে আমরা কিন্তু এটা শিখছি, ঠিক আছে? এই যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি তোমাকে প্রুফ করতে বলছে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি তোমাকে প্রুফ করতে বলে, তো তুমি কি লিখবা? উই নো লিখবা। উই নো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? এ সমান এল প্লাস উই, ঠিক আছে? এ সমান কি? এল প্লাস উই। এরপরে তুমি এ তে কি কি সম্পদ ছিল? ধরো তোমার ক্যাশ ছিল, ক্যাশ প্লাস হচ্ছে ধরো অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, হ্যাঁ, প্লাস হচ্ছে ধরো ইনভেন্টরি ইকুইপমেন্ট ছিল, ধরো তোমার কোন একটা অঙ্কে এতটুক ছিল, ঠিক আছে? সাপোজ, আমি কিন্তু সাপোজ বলতেছি, হ্যাঁ। এরপরে ধরো এই পাশে তোমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল, প্লাস হচ্ছে ধরো নোটস পেয়েবল ছিল, প্লাস হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? এখন এটা কিন্তু তোমার প্রুফ দ্যাট উই নো, আমরা জানি অ্যাকাউন্টস কি তোমার কত, এ সমান সমান এল প্লাস উই। এখন তুমি এই অঙ্কটা করলা, অঙ্কটা করার পরে তোমার এই অঙ্কের মধ্যে, এই ইকুয়েশনের মধ্যে তোমার সম্পদে ক্যাশ ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, ইকুইপমেন্ট ছিল, এপি ছিল, এমপি ছিল, অথবা ক্যাপিটাল ছিল। এখন তুমি যে লাস্টে একটা ব্যালেন্স যোগ বিয়োগ করো, সেই লাস্টের ব্যালেন্সটা যোগ বিয়োগ করো না, সেই লাস্ট ব্যালেন্সটা যে যোগ বিয়োগ করো, ওই যোগ বিয়োগ যে একটা টাকা আসছে, ধরো ক্যাশ আসছে হচ্ছে তোমার, সাপোজ ধরো 50,000 টাকা আসছে ক্যাশ, ক্যাশ কত আসছে? 50,000। তা অ্যাকাউন্ট রিসিভেবল ধরো আসছে হচ্ছে তোমার 10,000, ঠিক আছে? ইকুইপমেন্ট ধরো আসছে হচ্ছে তোমার 20,000। তো এরকম দেখবো আবার ওই পাশেও তোমার অ্যাকাউন্টস পেয়েবল ধরো 10,000 আসছে, ঠিক আছে? আর নোটস পেয়েবল ধরো 30,000 আসছে, ঠিক আছে? তাহলে এখানে মিলবে কিন্তু, এটা দুই পাশ সমান হবে না। তাহলে এখানে 50 আর 60 80, আর এখানে কত? 40। তাহলে এখানে ধরো 40। এই যে কত হলো? এই যে তোমার এইভাবে লেখার পরে তুমি কি লিখবা? এখানে কিন্তু এইভাবে দিতে হবে, এখানে একটা এইভাবে একটা চিহ্ন দিবা। ওকে, এখন দেখো তাহলে কি হলো? এই পাশে কত হলো? এই পাশে কত? 80,000। তাহলে এই পাশে কত? 80,000 হলো, সমান আবার ওই পাশে কত? 80,000, ঠিক আছে? ওকে, তাহলে কি তুমি লিখবা, সুতরাং কি এ সমান এল প্লাস কি ও ই, এটা কি লিখবা? প্রুফড। শেষ। এখন একজন কমেন্ট করছে যে স্যার এটা কি না দিলে হবে? ভাই তুমি কেন এটা দিবা না? তুমি জানো এটা আমাদের কত মার্কস? এটা আমাদের 2 মার্কস থাকে। কোন স্যার চাইলে এখানে 3 মার্কসও কাটতে পারে, ঠিক আছে? তার মানে এখানে 10 মার্কের অঙ্কে এটাতে তোমার 7 অথবা 8 দিতে পারে, আর এটা হচ্ছে তোমার 3 মার্কস দিতে পারে। তবে 3 মার্কস দিবে না, আমার জানা মতে এটা 2 মার্কস কাটবে, আর এটা হচ্ছে 8 মার্কস। তাহলে তোমার 10 মার্কসেতে এতটুকুর জন্য তুমি কেন 2টা মার্কস কাটবা? এটা কি কোনো কঠিন বিষয়? তোমার অঙ্কে এই ইকুয়েশন করতে গেলে তোমার যে যে সম্পর্কগুলো আসে, সেই সম্পর্কগুলো প্রথমে লিখবা, লেখার পরে যে মানগুলো আসছে সেগুলো প্লাস করবা, এবং ডাই পাশ ক্যাপিটাল পাশে যেটা আছে সেগুলো প্লাস করবা। এরপরে দুইটা যোগ করে সমান হবে, তুমি তো জানো, অঙ্ক তো করে ফেলছো, জাস্ট খালি নিবা, তারপরে সুতরাং এর সমান এল প্লাস উই, প্রুফড, ঝামেলা শেষ, ঠিক আছে না? সবাই কি এটা বুঝতে পারছো? ওকে, সবাই প্রুফ দ্যাট ক্লিয়ার লিখে দাও। তাহলে তোমাদের ইকুয়েশনে যদি প্রুফ দ্যাট চাই, সেক্ষেত্রে তোমরা এইভাবে প্রুফ দ্যাট করে দিবা, ঠিক আছে? সবাই একটু প্রুফ দ্যাট ক্লিয়ার লিখে দাও। সবাই একটু প্রুফ দ্যাট ক্লিয়ার লিখে দাও। আর মনে রাখবা, পারপেচুয়াল সিস্টেম আমি যেভাবে করাইছি সেভাবে করার চেষ্টা করবা। ইনশাআল্লাহ এটা কঠিন না, এটা ইজি। আর এরপরে যদি আরো সমস্যা থাকে, আমি তো আছি, মাত্র আমাদের 4টা ক্লাস এসেছে, এটার উপরে প্রবলেম সলভ ক্লাস আছে, তোমাদের যে আর যাটার মধ্যে প্রবলেম সেটা বের করো। প্লাস হচ্ছে তোমাদের যদি দাদা দাদি নানা নানির কোনো বই থাকে, ওই বই ওই ট্রানজাকশনটা তুমি পারো না, ওই লেনদেনটা তুমি বুঝো না, সেটা নোট করে রাখবা, আমাকে লাইভে বলবা, আমি তোমাকে ওটা সলভ করে দিব। শুধু শীটের পিডিএফ এর গুলো পারতে হবে এমন কথা আছে? তুমি যত বই আছে, যত ধরনের লেনদেন আছে তুমি পারো না, আমার বলবা, আমি করে দিব, ঠিক আছে? তাই প্রুফ দ্যাট কি কঠিন কিছু? প্রুফ দ্যাটটা একদম ইজি। এটা তো তুমি দেখলেই পারো যে এটা প্রুফ দ্যাটটা কি। তুমি এত বড় অনার্স করছো, তুমি এটা বুঝো না যে আসলে প্রুফ দ্যাট জিনিসটা কি? প্রুফ দ্যাট মানে কি? তোমাকে প্রুফ করতে বলছে যে দুইটা পক্ষ সমান, তুমি দুইটা পক্ষ তো আগে প্রমাণ করে ফেলছো, ইকুয়েশনের ভিতরে তো দুই পক্ষ সমানই হয়। এখন জাস্ট তুমি একটু ইকুয়েশন লিখে, এইগুলা লিখে একটু দেখাই দিতে হবে, এতটুকু। আচ্ছা, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হচ্ছে এই পারপেচুয়াল সিস্টেমের 3টা হোমওয়ার্ক করবা, প্লাস এই শীটে যত অঙ্ক আছে, যত ধরনের যতগুলা এই শীটের মধ্যে 17 অঙ্ক আছে, 17 অঙ্ক তোমার পারতে হবে, ঠিক আছে?
এরপরে যার যার প্রবলেম আছে খাতায় লিখবা। সি নাম্বার 12, C12 আমার 7 নাম্বার সমস্যা, C12 7 গোল দিবা, ঠিক আছে? খাতায় লিখবা। C8 এর 3 নাম্বার সমস্যা, C8 3 লাইভে আসবো, খালি কইবা সিরিয়াল লেভ কইবা আর তোমার বুঝাই দিমু। তুমি বুঝবা না মানে তোমার লগে যাবে তখন বুঝবো। বুঝতে পারছো? ওকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। আমাদের এইচডব্লিউ কি? এইচডব্লিউ বলে আবার কইতে হইব, এইচডব্লিউ বলে আবার কইতে হইব। এই যে এইচডব্লিউ তোমাদের 14 15 16 এইচডব্লিউ 14 15 16, ঠিক আছে? আর তোমরা চাইলে আজকে আমরা 4 নাম্বার করেছি ওটা করে নিতে পারো। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।